শুভ সকাল সবাইকে। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, জিহাদিদের নাশকতার চক বানচাল করলো আসাম পুলিশ। কুকরাঝাড়ে এসটিএফ এর অভিযানে আটক ২ এবিটি জঙ্গি, উদ্ধার প্রচুর মারণাস্ত্র। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শালীনতার সীমা অতিক্রম করেছেন হিমন্ত, বললেন ভূপেন বোরা। ঋণ নিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা। বিহুর পরেই পঞ্চায়েত ভোট, জানালেন মুখ্যমন্ত্রী। অরুণোদয় ফোরামের জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান শ্রীভূমি প্রশাসনের। এবং সর্বশেষ খবরটি হলো, চরম সম্মানহানি। সোনাবাড়িঘাটের পরিবারের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন চিকিৎসকরা। কড়া অবস্থান আইএম এর। আইনের দ্বারস্থ হচ্ছেন ডক্টর পুলক দাস, ডক্টর নবনীতা সহ শিলচর হেলথ কেয়ার সেন্টারও। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। নিম্ন আসামকে অভিকেন্দ্র করেই আসামে জিহাদি কার্যকলাপের জাল বিস্তার করতে চাইছে জঙ্গিরা। মঙ্গলবার রাতে আসাম পুলিশের বিশেষ বাহিনীর এক গোপন অভিযানে জঙ্গিদের ঠিকানা উৎখাত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মারণাস্ত্র। আটক করা হয়েছে সন্দেহভাজন ২ জঙ্গিকে। বুধবার গুয়াহাটিতে রাজ্য পুলিশের বিশেষ ডিজি হরমিত সিং সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি হঠাৎ করেই আসাম সহ ভারতের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান চালিয়ে এই সংগঠনের বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আসামেও আটক করা হয় কয়েকজনকে। সেই অভিযানের অংশ হিসেবেই গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কুকরাঝাড়ের জয়পুর নামপাড়া এলাকায় হানা দেয় আসাম পুলিশের এসটিএফ এর প্রধান পার্থসারথী মহন্তের নেতৃত্বে একটি বিশেষ দল। পুলিশের অভিযানে ২ জন সন্দেহভাজন জঙ্গি আটক হয়। এদের একজন আব্দুল জাহির শেখ, তার বাড়ি জয়পুর নামপাড়ায়। অন্যজন সাব্বির মির্জা, তার বাড়ি কুকরাঝাড়ের শেরফানগুড়িতে। বিশেষ ডিজি হরমিত সিং জানান, কাছাড়িপাড় উসমান আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল সন্দেহভাজন ২ জঙ্গি। ১৯ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে এবিটির মোট ৮ জন জঙ্গিকে আটক করে পুলিশ। তাদের টানা জেরা করেই পুলিশ জানতে পারে ভারতের বিরুদ্ধে এক বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ওই জঙ্গিরা। বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে তারা নিজেদের জাল বিস্তার করছে। হরমিত জানান, জেরা থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে একটা ব্যাপার স্পষ্ট, ভারতে বড় ধরনের নাশকতামূলক কাণ্ড ঘটানোর জন্য চক্রান্ত করছিল ওই জঙ্গিরা। ধৃত জঙ্গিদের আলাদা আলাদা করে জেরা করে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে পুলিশ। এখন সেই সব তথ্য একসঙ্গে এনে চক্রান্তের পুরো বৃত্ত সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে বলে দাবি করেন আসাম পুলিশের বিশেষ ডিজি। এই জঙ্গিরা যে বড় ধরনের নাশকতামূলক চক্রান্ত করছে তা মঙ্গলবার রাতে কুকরাঝাড়ে অভিযান চালিয়ে নিশ্চিত হয় পুলিশ। কারণ সন্দেহভাজন জঙ্গিদের ডেরা থেকে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ মারণাস্ত্র। জাহির শেখের কাছ থেকে ৪টি হাতে তৈরি রাইফেল, ৩৪ রাউন্ড তাজা গুলি, ২৪টি ফাঁকা কার্তুজ সহ আইইডির মতো শক্তিশালী বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার করেছে এসটিএফ, যার মধ্যে ডিটোনেটরের সার্কিট, ইলেকট্রনিক সুইচ, আইইডি তৈরির জন্য জরুরি লোহার কেস, লোহার প্লেট সহ লোহার অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। হরমিত সিং জানান, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো উদ্ধার করা সামগ্রীর মধ্যে একটি সম্পূর্ণ তৈরি করা আইইডি ছিল, অর্থাৎ যে কোনো সময় এটি দিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো যেত। এসটিএফ এর সময় মতো হস্তক্ষেপে কার্যত এক বড় ধরনের নাশকতা থেকে রাজ্য রক্ষা পেয়েছে। তিনি জানান, ওই ঠিকানায় প্রচুর আতশবাজি উদ্ধার করা হয়েছে। এই আতশবাজি খুলে বিস্ফোরক জড়ো করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল শক্তিশালী বিস্ফোরক তৈরি করা। এছাড়া বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেডও পুলিশ উদ্ধার করেছে। যে ৪টি হাতে তৈরি রাইফেল উদ্ধার করেছে সেগুলি দেখতে হুবহু AK-47 এর মতো। উল্লেখ্য, গত সপ্তাহে আসাম পুলিশের এসটিএফ কেরল, পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন জায়গা থেকে একযোগে অভিযান চালিয়ে এবিটির মোট ৮ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করে। এরপরই ভারতে বাংলাদেশের এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি স্পষ্ট হয়। আসাম পুলিশের তৎপরতার পরই সক্রিয় হয় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী। পশ্চিমবঙ্গ পুলিশ গত শনিবার রাতে কলকাতার ক্যানিং থেকে আটক করে কাশ্মীরের চাঁদপুরের বাসিন্দা জাভেদ মুন্সিকে। সে ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-ইনসাফের সদস্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, কাশ্মীরের জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বড় ধরনের নাশকতা চালাতে চাইছে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি।
এ ব্যাপারে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর ভূমিকা রয়েছে বলে সন্দেহ রয়েছে ভারতীয় সংস্থাগুলির। মূলত আসাম ও পশ্চিমবঙ্গকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলি। ভারতে নাশকতা চালিয়ে নিরাপদে নেপালে পালিয়ে যাওয়ার পথ তৈরি করে রেখেছে তারা। কেরল থেকে এবিটির যে জঙ্গি শাবালিকে পুলিশ আটক করেছিল, সে গাঁটি গড়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবিটি জাল চড়িয়েছিল বলে পুলিশ নিশ্চিত। সাবের জন্য পশ্চিমবঙ্গ হলেও তার পরিবার বাংলাদেশে চলে গিয়েছিল। সেখানে গিয়ে এবিটির সঙ্গে তার যোগাযোগ, পরে ভারতে এসে তারা কাজ শুরু করে। শুধু ভুয়ো ভোটার কার্ডই নয়, ভারতীয় পাসপোর্টও সে বানিয়ে ফেলেছিল বলে পুলিশ জানিয়েছে। মূলত পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের যোগাযোগ রক্ষা করে চলা চিকেন নেককে টার্গেট করাই ছিল এবিটির লক্ষ্য। শেখ হাসিনার জমানায় এই এবিটির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। একের পর এক অভিযান চালিয়ে তাদের কার্যত শেষ করে দেওয়া হয়। কিন্তু হাসিনা সরকারের পতনের পরই দেশটিতে উগ্র ধর্মান্ধদের পুয়াবারও হয়েছে। পরবর্তী খবরটি হলো, আম্বেদকর প্রসঙ্গে কংগ্রেসের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। বুধবার বিজেপি ও মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে ভূপেন বোরা বলেন, যে দল জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করে নাথুরাম গডসেকে পূজা করে, সেই বিজেপিকে দেশের মানুষ ধীরে ধীরে চিনতে শুরু করেছেন। কংগ্রেস সম্পর্কে 9 অক্ষরের শব্দ প্রয়োগ করে মুখ্যমন্ত্রী শর্মা শালীনতার সীমা অতিক্রম করেছেন। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে থাকার সময় রাজীব ভবনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কিনা। সেই প্রশ্নের জবাবে সেদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন তিনি অসমীয়া ব্রাহ্মমান থিয়েটারের অভিনেতা নন। সেই ব্যক্তি এখন আন্দোলন নিয়ে মন্তব্য করছেন। কিন্তু 2015 সালে হিমন্ত বিশ্ব শর্মার জনতা ভবন ঘেরাও আন্দোলনের ভিডিও আজও ভাইরাল হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে ভারতরত্ন সম্মান প্রদান সম্পর্কে তিনি বলেন, ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, কিন্তু গান্ধীদের প্রতি প্রধানমন্ত্রীর আচরণ কেমন তা দেশ প্রত্যক্ষ করেছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সমাধিস্থলে কখনো প্রধানমন্ত্রী সম্মান জানাতে যাননি বলে মন্তব্য করেন ভূপেন বোরা। পরবর্তী খবরটি হলো, ঋণ নিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা। ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার হলেন শতাধিক মহিলা। ঋণ পরিশোধ করলে ব্যাংক থেকে পরিশোধ হয়নি মহিলাদের ঋণ। প্রায় 60টি গ্রুপের মহিলারা পড়ছেন এমন এক প্রতারণার ফাঁদে। এই ঘটনাটি শ্রীভূমি জেলার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট শাখায় তৎকালীন ব্যাংক ম্যানেজার নিপজ্যোতি বর্মনের সহযোগিতায় ব্যাংকের এজেন্ট নীতিশ রায় এই প্রতারণার জাল ফেলেছিলেন বলে অভিযোগ প্রতারিত মহিলাদের। ঋণ পরিশোধ না হয় বর্তমানে কোনো প্রকারের ঋণ সংগ্রহ করতে পারছেন না ওইসব প্রতারিত মহিলারা। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে মামলা দাখিল করা হয়েছে রাতাবাড়ী থানায়। পাশাপাশি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখা থেকে জানানো হয়েছে তাদের মুখ্য কার্যালয়ে। পুলিশ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। মহিলাদের কাছ থেকে পাওয়া অভিযোগ থেকে জানা যায়, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট শাখা থেকে নগেন্দ্রনগর এবং গোবিন্দগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বহু গ্রামাঞ্চলের মহিলারা ব্যাংকের নির্ধারিত নিয়মাবলী মেনে জেএলজি গ্রুপ বানিয়ে ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করেছিলেন। আর ওই ঋণ নিতে তাদের সবকিছু কাজ করেন ওই শাখার এক এজেন্ট নীতিশ রায়। ঋণ সংগ্রহ করার পর যখন ঋণ পরিশোধ করার পালা আসে, তখন গ্রুপের মহিলাদের কাছ থেকে সময়ে সময়ে ব্যাংকের নির্দিষ্ট এজেন্ট নীতিশ রায় পরিশোধের টাকাগুলো সংগ্রহ করেন। ঋণ পাওয়া থেকে দেওয়া সবকিছুর সাথেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এজেন্ট নীতিশ রায়। পরবর্তীতে কয়েকটি গ্রুপের ঋণ পরিশোধ হয়ে গেলে তারা পুনরায় ঋণ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক শাখায় পৌঁছেন। আর সে সময় ম্যানেজার তাদের ঋণ দেওয়া যাবে না বলে সাফ জানান, কারণ তাদের ঋণ পরিশোধ করা হয়নি। তখনই দেখা দেয় চাঞ্চল্যকর পরিস্থিতির। এমনটাই জানিয়েছেন প্রতারিত মহিলারা। প্রায় 60টি গ্রুপের মহিলাদের সাথে এমনটাই ঘটনা ঘটেছে। এছাড়াও তারা জানিয়েছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় এজেন্ট নীতিশ রায় টাকা পাওয়ার পর খাতায় সিলমোহর দিয়েও সংগ্রহ করছেন। কিন্তু সংগ্রহ করলে ওই টাকা আর ব্যাংকে জমা পড়েনি, বরং ওই টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন ওই এজেন্ট। আর তার পূর্ণ সহযোগিতায় ছিলেন তৎকালীন ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজারকে ঋণ পরিশোধের সব কাগজপত্র দেখালেও তৎকালীন ম্যানেজার উল্টো তাদের ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ করেছেন প্রতারিত মহিলারা। শেষে যখন সবকটি গ্রুপের মহিলারা তাদের ঋণ পরিশোধ হয়ে গেছে ভেবে ব্যাংকে পৌঁছান, তখন তাদের সাথেও ঠিক এমনই ঘটনা ঘটে। আর এর খুলসা হওয়ার পরই বদলি হয়ে অন্যত্র চলে যান সে সময়ের ম্যানেজার নিপজ্যোতি বর্মন।
পরে নতুন ব্যাংক ম্যানেজার দায়িত্ব গ্রহণ করেন ওই শাখায়। তিনি দায়িত্ব নেওয়ার পর মহিলারা এসব কথা আলোচনা করেন তার সাথে। পরে ম্যানেজার এই ঘটনাটির খবর জানিয়েছেন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের গুয়াহাটি স্থিত মুখ্য কার্যালয়ে। আর এরপরে এই ঘটনার তদন্তে ছুটে আসেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তারা। বর্তমানে এর তদন্ত অব্যাহত রয়েছে ব্যাংকের। এদিকে প্রতারিত মহিলারা এসব কথা জানার পর ওই এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে এজেন্ট পলাতক বলে জানা গেছে। অন্যদিকে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাতাবাড়ি থানায় তৎকালীন ম্যানেজার নিপজ্যোতি বর্মন সহ এজেন্ট নীতিশ রায়কে অভিযুক্ত করে একটি মামলা দাখিল করেছেন প্রতারিত মহিলারা। মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো চরম সম্মানহানি। সোনাবাড়িঘাটের পরিবারের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন চিকিৎসকরা। কড়া অবস্থান আইএমের। আইনের দ্বারস্থ হচ্ছেন ডক্টর পুলক দাস, ডক্টর নবনীতা সহ শিলচর হেলথ কেয়ার সেন্টারও। চরম লাঞ্ছনার শিকার হয়েছেন, ঘটেছে সম্মানহানি। শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়া ট্রায়ালের। মানুষ অকারণে তাকে গালিগালাজ করেছে। দীর্ঘদিনের ডাক্তারি জীবনে যা ঘটেনি, এক রাতেই সব পাল্টে গিয়ে সব অর্জন যেন মিশে গিয়েছিল মাটিতে। তাই এবার হারানো সম্মান পুনরুদ্ধারে মানহানির মামলা করছেন শিলচরের সুপরিচিত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পুলক দাস। ডক্টর দাস মামলা করেছেন তার রোগী সোনাবাড়িঘাটের বাসিন্দা রেজিয়া বেগম চৌধুরীর পরিবারের বিরুদ্ধে, যারা একটি সোনোগ্রাফি রিপোর্টকে ভুল দাবি করে তুল কালাম কাণ্ড ঘটিয়ে থানা পুলিশ করে পরে পাবলিক ট্রায়াল ঘটিয়েছিল শিলচরের চিকিৎসা পরিবারের। তাই তাদের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে একজোট ডাক্তাররা। পুলক দাসের মতোই আইনের প্রতি হাঁটছেন বিশিষ্ট রেডিওলজিস্ট ডক্টর নবনীতা পাল। মূলত তার সোনোগ্রাফি রিপোর্টকে ভুল দাবি করে রেজিয়া বেগমের পরিবার মামলা করেছিল শিলচর সদর থানায়, যেখানে ডক্টর নবনীতা ও ডক্টর পুলক দাসকে অভিযুক্ত করে এফআইআর করেছিল চৌধুরী পরিবার। ওখানেই থেমে থাকেনি পরিবারটি। মিডিয়া ডেকে দুই চিকিৎসক সহ মেহেরপুরের শিলচর হেলথ কেয়ার সেন্টারের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ। আর এই খবরগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শুরু হয় পাবলিক ট্রায়াল। ডাক্তারদের উপর রীতিমতো দাঁত নখ বার করে চড়াও হন নেটিজেনরা। অথচ এবার প্রশাসনের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এলে দেখা গেল শিলচরের ডাক্তার বা ডায়াগনস্টিক সেন্টারের কোনো ভুল হয়নি। ডক্টর নবনীতার সোনোগ্রাফি রিপোর্ট ছিল পুরোপুরি সঠিক ছিল পুলক দাসের চিকিৎসা পদ্ধতিও। তাই এবার সেই রোগীর পরিবারের বিরুদ্ধে পাল্টা আইনি অবস্থান নিচ্ছেন চিকিৎসকরা। ব্যবস্থা নিতে যাচ্ছে শিলচর হেলথ কেয়ার সেন্টারও। আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ডক্টর পুলক দাস, ডক্টর নবনীতা পাল। ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ডক্টর অংশুমান ভট্টাচার্য, উপদেষ্টা ডক্টর অরূপ কুমার পাটুয়া, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মনিকা দেব, ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য, ডক্টর অরিনা রাহা, হেলথ কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান বড়বুইয়া প্রমুখ। ডক্টর নবনীতা বলেন, ওদের বারবার বলেছিলাম আপনাদের কোথাও ভুল হচ্ছে। যদি সোনোগ্রাফি রিপোর্ট নিয়ে সংশয় থাকে, আপনারা অন্য কোনো জায়গায় আরো একবার টেস্ট করিয়ে সত্যতা যাচাই করে নিন। তারা শুনেননি আমাদের কথা। আমরা এও বলেছি সোনোগ্রাফি এবং সিটি স্ক্যান কিন্তু একই বিষয় নয়। কিন্তু তাদের কোনো কিছুই বুঝিয়ে লাভ হয়নি। আইএমএ কাছাড়ের সচিব ডক্টর অংশুমান ভট্টাচার্য বলেন, যেদিন ডক্টর নবনীতা ও ডক্টর পুলক দাস লিখিত আকারে আমাদের ব্যাপারটা জানালেন, আমরা কাছাড়ের জেলা শাসকের দ্বারস্থ হই, তার কাছে ন্যায় বিচার চাই। এই অবস্থায় ডিসির নির্দেশে এডিসি হেলথ একটি তদন্ত কমিটি গঠন করে দেন। এরপরই বেকায়দায় পড়ে যায় রোগীর পরিবার। তখন চৌধুরী পরিবার তড়িঘড়ি লিখিত ক্ষমাপত্র নিয়ে উপস্থিত হয়েছিল ডক্টর নবনীতা পালের বাড়িতে। কিন্তু নবনীতা এত লাঞ্ছনার পর আর তাতে সাড়া দেননি। শটান জানিয়ে দেন, যা হবার এখন সবটা প্রশাসন করবে। প্রশাসন সেই তদন্ত এখন শেষ হয়েছে এবং রিপোর্ট এসেছে আইএম এর কাছেও। সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তারেরাই সঠিক ছিলেন। পুরোপুরি ভুল মামলা করে অযথাই চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করেছিল রোগীর পরিবার। ডক্টর নবনীত বলেন, ওই মানসিক ট্রমা থেকে আজ অবধি বের হতে পারেনি আমি। আমরাও মানুষ, ভুল আমাদের হয়ে যেতেই পারে, সেটা অস্বীকার করি না। কিন্তু বারবার ওদের অনুরোধ করা সত্ত্বেও তারা কিন্তু কান দেননি। উল্টো আমাদের ক্যারিয়ার, অভিজ্ঞতা সবকিছু শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাই আমাদের কাছেও ন্যায় বিচার চাওয়া ছাড়া উপায় ছিল না। একই কথা জানায় হেলথ কেয়ার সেন্টার। তারা বলছে, নতুন সেন্টার খুলেছি, রোগীদের সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওরা আমাদের অনেক ক্ষতি করিয়ে দিয়ে গেল, যা কিভাবে পুষিয়ে তুলবো তা বুঝতে পারছি না। ঘটনার সূত্রপাত 2রা অক্টোবরের আগে চৌধুরী পরিবার রেজিয়া বেগমের চিকিৎসার জন্য গিয়েছিল ডক্টর পুলক দাসের কাছে।
পুলক দাস একটা সোনোগ্রাফির পরামর্শ দেন। সোনোগ্রাফিটি করেন ডক্টর নবনীতা পাল। গল ব্লাডারে পাথর রয়েছে বলে ডক্টর পাল তার সোনোগ্রাফি রিপোর্টে উল্লেখ করেন। এরপর রিপোর্ট নিয়ে রোগীর পরিবার চলে যায় চেন্নাই অ্যাপোলো হাসপাতালে। সেখানে রোগীর সিটি স্ক্যান করলে অবশ্য কোনো পাথর ধরা পড়েনি গল ব্লাডারে। রোগীর পরিবার ওই স্ক্যান রিপোর্ট নিয়ে শিলচরে ফিরে এসে ডক্টর নবনীতা পালের সঙ্গে গিয়ে দেখা করে সেদিন রেডিওলজিস্টের তরফ থেকে চড়াচড়ে কৈফিয়ত চাওয়া হয় কেন তিনি ভুল রিপোর্ট দিয়ে তাদের বড় অঙ্কের অর্থ খরচ করালেন। তার দেওয়া ভুল রিপোর্টকে ভিত্তি করে অপারেশন টেবিলে চলে গেল রোগীর কি হতো। শুধু তাই নয়, একই কথা শিলচর হেলথ কেয়ার কর্তৃপক্ষকে জানিয়ে চেন্নাইয়ে যত টাকা খরচ হয়েছে সবটাই রেডিওলজিস্ট ও ডায়াগনস্টিক সেন্টার মিলে পরিবারকে দিতে হবে বলে হুমকিও দেওয়া হয়। তখন ডক্টর নবনীতা সহ হেলথ কেয়ার সেন্টার বারবার জানিয়েছিল সোনোগ্রাফি ও সিটি স্ক্যান এক নয়। রোগীর পরিবারের রিপোর্ট নিয়ে সন্দেহ থাকলে তারা আরো একবার অন্য কোনো সেন্টারে সোনোগ্রাফি করিয়ে সত্যতা বিচার করে দেখতে পারে। কিন্তু কোনো কিছুতেই কান দিয়ে রেজিয়া বেগমের পরিবার শিলচর সদর থানায় গিয়ে মামলা টুকে বসে ডক্টর পুলক দাস, ডক্টর নবনীতা পাল ও হেলথ কেয়ার সেন্টারের বিরুদ্ধে। পরে অবস্থা বেগতিক দেখে মামলা তুলে নিয়ে মিডিয়া মারফত দুঃখ প্রকাশ করেছিল রোগীর পরিবার। কিন্তু আইএমএ কিংবা সংশ্লিষ্ট চিকিৎসকদের মন আর গলাতে পারেনি। এবার রোগীর ওই পরিবার মানহানির মামলার মুখোমুখি। মানহানির ক্ষেত্রে ডক্টর পুলক দাস কত টাকা দাবি করবেন সেটা অবশ্য এখনো স্থির করেননি। কি ব্যবস্থা নেবেন ডক্টর নবনীতা সেটাও তিনি শীঘ্রই স্থির করবে বলে জানান আজকের সাংবাদিক সম্মেলনে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।